অস্বস্তি, অসহ্য লাগছে ইসানার। রাদের বলা প্রতিটা কথা কর্ণকুহরে এসে ঝনঝন শব্দ তুলে বাজছে। ভিন্ন ধরনের এক অনুভূত দৃষ্টি হচ্ছে হৃদয়ে। এর থেকে রেহাই পাবার উপায়ন্তর খুঁজছে সে। তার উত্তেজিত ভাবনায় ব্যাঘাত ঘটে ফোনের রিংটোনে। সোহানা কল দিয়েছে মনে করে দ্রুত ফোন হাতে নিলে স্ক্রিনে মামিমা নামটি দেখে স্বাভাবিক হয়ে রিসিভ করে। বলো মামি, তুই কবে আসবি? বিয়ের কত তোড়জোড় রয়েছে, আগে থেকে না সারলে কি হবে বল? আসলে রাত এখনও অসুস্থ, সুস্থ হলেই চলে আসব। জ্বর কি একটুও কমেনি? হালকা কমেছে, ভালোভাবে চিকিৎসা করা। এখনকার জ্বর মোটেও ভালো না রে। হ্যাঁ, চিকিৎসা চলছে, পাশাপাশি তুইও ওর যত্ন নিস। জি মামি, রাখছি। আর দ্রুত রাতকে নিয়ে চলে আসিস। আচ্ছা। অপর পাশ থেকে লাইন কেটে যায়। সুরভি খাতুন রাতকে নিয়ে যেভাবে চলে আসতে বলল, তাতে মনে হচ্ছে রাত তার ভাগ্নি জামাই। কথাটা ভাবতেই ইসানার শরীর ঝাপটা দিয়ে উঠল। বিছানায় বসে মুখের ওপর দু হাত রেখে আশ্চর্যান্বিত হয়ে নিচুস্বরে বলল, এ কি বললাম আমি? শেষে মিথ্যে কথা বললাম মামিকে। রাত এখন সুস্থই আছে, তবে আমি কেন? তালগোল পাকিয়ে যাচ্ছে। অকপটে বলা মিথ্যে বাক্য তাকে নিরাশায় ভোগাচ্ছে। রাতকে নিয়ে ভাবতে বাধ্য করছে তার মস্তিষ্ক। কপাল চাপড়াতে চাপড়াতে বিছানায় শরীর এলিয়ে দিল। ফোন হাতে নিয়ে সোহানাকে পুরো বিষয়টি বলতে উদ্যত হল। একে দিনের সম্পূর্ণ ঘটনাদি খুলে বলল। মনোযোগ সহকারে ইসানার সব কথাগুলো শুনে ভাবুকতা দেখিয়ে বলল, যা বুঝলাম, মনে হচ্ছে রাত তোকে ভালোবাসে। ওই কথা একদমই মুখে তুলবি না। এমনটা যদি হয় আমি। বাকিটা বলার পূর্বে সোহানা থামিয়ে দিয়ে বলল, রিল্যাক্স, আগে রাতকে প্রপোজ করতে দে। তারপরই না বুঝবো আমার কথায় কতটা সত্যতা রয়েছে। এটা যেন না হয়। হতেই হবে। কি? না বলছিলাম যে তুই মামা বাড়ি কবে যাবি? জানি না। ওহ, আর কিছু বলবি? না, তাহলে রাখছি। এখানের একটি কোম্পানিতে ইভান জবের জন্য অ্যাপ্লাই করেছিল। ইভাবের আগে থেকেই কাজের দক্ষতা ভালো ছিল, তাই অসুবিধা হয় না জব পেতে। প্রথম দিন কাজের মাধ্যমে ম্যানেজারের মন জয় করতে সক্ষম হয় ইভান। আজ দ্বিতীয় দিন। সে এবার মনে মনে সিদ্ধান্ত নিয়েছে সৎপথে সম্মান অর্জন করবে এবং হালালভাবে টাকা রোজগার করবে। পিছনের অতীত সব ভুলে যাবে, সব। শুধু মনে রাখবে তার প্রাক্তন স্ত্রীকে। মনের এক কোঠরে সযত্নে রেখে দিবে। ইসানার কথা ভাবতেই বুক থেকে চিরেফুরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। বিড়বিড় করে আওড়ায়, জানি না আমাকে ক্ষমা করবে কি না, তবুও ক্ষমা চাইব তোমার কাছে ইসানা। লাঞ্চ টাইমে ইভান ক্যান্টিনে যাওয়ার পথে ম্যানেজারকে ফোনে মালিকের সঙ্গে কথা বলতে শুনতে পায়। তাদের ফ্যাক্টরি থেকে শুধু সাদা রঙের কাপড় তৈরি করা হয়। এই কাপড়গুলো বাংলাদেশের বিভিন্ন বড় বড় কোম্পানিতে ডেলিভারি করা হয়। যে কোম্পানিতে কাপড় ডেলিভারির কথা ছিল তারা মাঝপথে ডিল ক্যান্সেল করে দেয়। এজন্য ম্যানেজারকে মালিক দুদিনের মধ্যে নতুন কোনো ফ্যাক্টরিতে কাপড় ডেলিভারির জন্য তারা দেয়। সম্পূর্ণ কথা ইভান বাহিরে দাঁড়িয়ে শোনার পর তার মাথায় দুরন্ত বুদ্ধি আসে। ম্যানেজারের কথা শেষ হবার পরপরই কেবিনে প্রবেশ করে নিজের আইডিয়া তুলে ধরে। ম্যানেজার ইভানের আইডিয়ায় সম্মতি জানায়। ইভান ম্যানেজারের ল্যাপটপ থেকে ইমেইল পাঠায় রাত টেক্সটাইল কোম্পানির লিমিটেড ফ্যাক্টরিতে। সঙ্গে কাপড়ের কিছু স্যাম্পলের ছবি পাঠায়। ম্যানেজার আশাহত ছিলেন, কেননা রাত কোম্পানি ছিল বাংলাদেশের দ্বিতীয়তম স্থানে। এত বড় কোম্পানি কি তাদের মতো ছোট ফ্যাক্টরির কাপড় পছন্দ করবে? ভেবে তিনি আরও হতাশ হলেন। কিন্তু ইভান জানে রাত ছোট বড় কোম্পানি পরোয়া করে না, শুধু কাপড়ের মান ভালো দেখে শুনে বিবেচনা করে। এখন শুধু অপেক্ষার পালা। সানা, সানা, কোথায় আপনি? চেঁচিয়ে ডাকল দুয়েকবার রাত। ইসানা রুম থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে এসে কপাট কণ্ঠে বলল, কতবার বলেছি আমাকে সানা বলে ডাকবেন না। স্টপ। দুহাত তুলে মাঝপথে ইসানাকে থামিয়ে দিয়ে পুনরায় শুধালো, কাল থেকে আপনি আমার সঙ্গেই ফ্যাক্টরিতে যাবেন। পরশুদিন আপনার পুরোপুরি 5 দিনের ছুটি। তার কথার মাঝে কথা ঘুরিয়ে বলাতে ক্রোধ হয়ে তাকিয়ে রইল। রাত ইসানাকে আরও অবাক করে দিয়ে বলল, আপনার আগের জরিমানা মৌকুফ করে দিলাম। এখন থেকে কোনো জরিমানা নেওয়া হবে না। ইসানা বিরক্ত বোধ নিয়ে জিজ্ঞেস করল, কারণ? রাত লজ্জার ভঙ্গিমায় আস্তে ধীরে অস্পষ্ট কণ্ঠে বলল, হবু বউ। ইসানা তেজপূর্ণ কণ্ঠে জানতে চাইল, কি? শুনিনি, বলিনি কিছু, শুনবেন কিভাবে? বাই দা ওয়ে, আপনাকে আমি সানা বলেই ডাকব। জানি না আর কতবার বলতে এবং বোঝাতে হবে আপনাকে। ইসানা নিজের রাগ সংবরণ করতে না পেরে উচ্চস্বরে বলল, অতিরিক্ত কোনো কিছুই টেকসই হয় না।
আমার বেলায় আটকে রাখব জোরপূর্বক। ইসানার ওপর আলতোভাবে ঝুঁকে বলল। 2 পা পিছিয়ে ক্রোধ নিয়ে চলে গেল সে। রাদের সঙ্গে তর্কে জোড়াতে চায় না ইসানা। প্রেমে পড়লে নাকি মানুষ আধপাগল হয়। কিন্তু রাদের বেলায় উল্টো, যেমন বাচাল তেমনি খড়খড়ে বেশরম হয়ে গেছে সে। রাতের বেলায় ইসানা সেই সিল্কের ওড়নাটি হাতে নিয়ে দেখছিল। পরমুহূর্তে ভাঁজ করে রেখে দেয় আলমারিতে। দরজা লাগিয়ে পাশে তাকিয়ে দেখে টাইসন দাঁড়িয়ে আছে। ইসানা হাঁটু গেড়ে বসে ভ্রুকুটি করে জিজ্ঞেস করে, কি ব্যাপার আজ আমার রুমে হঠাৎ? নিশ্চয় পাঠিয়েছে। লাস্টেরটুকু আস্তে ধীরে বলল। টাইসন পিছনে ঘুরে তাকায়। ইসানা ওকে অনুসরণ করে পিছনে তাকিয়ে দেখে রাত দরজার সামনে 2 হাত পকেটে পুরে দাঁড়িয়ে আছে। চেহারা দেখে বোঝা যাচ্ছে কিছু একটা বলার জন্য এসেছে। উঠে দাঁড়িয়ে বলে, কিছু বলবেন? টাইসন আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চায়। টাইসন এই বাক্য মুখে বলেছে? এক ভ্রু উঁচু করে পাল্টা প্রশ্ন করে ইসানা। রাত অপ্রস্তুত হয়ে বলল, না, ইশারায় বলেছে। তো আমাকে ইশারায় বলতে বলুন। টাইসন বলে ডাক তুলতেই এক পা সামনের দিকে উঁচু করে বাড়িয়ে দেয়। ইসানা সবিস্ময় হয়ে তাকালো টাইসনের দিকে। হ্যান্ডশেক করুন সানা। ইসানা পুনরায় বসে টাইসনের সঙ্গে হ্যান্ডশেক করল। ঝাঁপিয়ে পড়ল ইসানার কোলে। ইসানা কোলে তুলে নিয়ে মাথায় হাত বুলাতে লাগল। রাত মুচকি হেসে প্রস্থান করল। দরজা বেরিয়ে টাইসন সহ বিছানায় বসে এটা সেটা জিজ্ঞেস করতে লাগল। অবশেষে বন্ধুত্ব করেই নিলি। আগে করলে কি হতো? হ্যাঁ, এক্সট্রা কেয়ার বেশি পেতি তখন। যাক, এখন তোকে কম যত্ন করব না। আর খবরদার রাদের কাছে কম কম যাবি। আমার সঙ্গে বেশি থাকবি, বুঝেছিস? টাইসন নিরীহ পশুর ন্যায় মাথা নিচের দিকে ঝুঁকিয়ে হ্যাঁ সম্মতি জানাল। পাশের রুম থেকে রাদ ইসানার বলা প্রত্যেকটি কথা শুনেছে। ওষ্ঠদয় তার মুচকি মুচকি হাসি। টাইসনের গলায় মাইক্রোফোন নামের এক যন্ত্র লাগিয়ে দিয়েছে, যার দরুন ইসানার প্রত্যেকটা কথা সে ব্লুটুথের মাধ্যমে শুনতে পাচ্ছে। পরবর্তী কথাগুলোও সে শুনতে পাবে ভেবে খুশিতে বিমোহিত। _____। সকালে রাদের সঙ্গে ফ্যাক্টরিতে পৌঁছায় ইসানা। ওপরে উঠার সময় ইমরানের সঙ্গে চোখাচোখি হয়। মৃদু হাসি প্রদান করে ইমরান পাশ কাটিয়ে চলে যায়। ইসানার খেয়াল করে আমেরিকা থেকে আসার পর ইমরানের মধ্যে অনেকটা পরিবর্তন এসেছে। আগের মতো কল মেসেজ একদমই দেয় না। ইমরানের এরূপ পরিবর্তনে সে এক প্রকার খুশিই হয়েছে। সরাসরি কথা বলে নিজেদের মধ্যে বন্ধুত্বটা ঠিক রাখবে ভেবে নেয় ইসানা। লাঞ্চ টাইমে ইসানা ক্যান্টিনে এসে ইমরানের অপোজিট সিটে বসল। ইমরান স্মিত হেসে বলল, কি ব্যাপার আজ হঠাৎ? মেঘ না চাইতেন বৃষ্টি হাজির। আমি বৃষ্টি নই ইসানা। তা জানি, তারপর বলো কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ। কেমন চলছে দিনকাল? ইভান আবার ডিস্টার্ব করছে না তো? না, সামনের সপ্তাহে আমার মামাতো বোনের বিয়ে। আপনার দাওয়াত রইল। অবশ্যই আসব। আসতে হবে, বন্ধুত্বের খাতিরে। আমরা বন্ধু? ইমরান ভ্রু উঁচু করে জিজ্ঞেস করল। ইয়া বলে হেসে ফেলে ইসানা। ইমরানও হাসে। তাদের হাসি দীর্ঘস্থায়ী হয় না। রাদ ও মুরাদকে দেখে মিলিয়ে যায়। রাদ ইমরানের পাশাপাশি সিটে বসে, মুরাদ বসে ইসানার পাশে। তাদের দেখে বিব্রতবোধ করে ইমরান উঠে দাঁড়ায়। রাদ মৃদু হাসি ফুটিয়ে ইমরানকে বসতে বললে ইমরান বসে যায়। ইসানা খেয়াল করে ক্যান্টিনে তারা ব্যতীত আর কোনো স্টাফ নেই। এই প্রথম রাত ক্যান্টিনে এসেছে। তাকে দেখা মাত্রই সকলে একত্রে প্রস্থান করেছে। কিছুক্ষণ আগে সিসিটিভি ক্যামেরায় তাদের একসঙ্গে দেখে রাদের চোখমুখ শক্ত হয়ে যায়। মুরাদ তখন সেখানে উপস্থিত ছিল। আমেরিকায় থাকাকালীন ইমরানকে সতর্ক করতে চেয়েছিল রাদ, কিন্তু সেদিনের ঘটনার পর ইমরান নিজ থেকে ইসানাকে বিরক্ত করা থেকে বিরত থাকে। আর আজ আগ বাড়িয়ে ইসানাকে যেতে দেখে মুরাদ ব্যঙ্গ করে বলে, ইমরান, ইভান, ইসানা নাম তিনটার সাথে কত মিল! আহ! রাদ মুরাদের পানে বিস্ফোরিত নয়নে তাকিয়ে উঠে ক্যান্টিনের নিকট হাঁটা ধরল। ভোজ্য গরম তেলে পানির ছিটা দিতে পেরে মুরাদ নিজেকে বাহবা জানায় এবং রাদের সঙ্গে এগোয় ক্যান্টিনের উদ্দেশ্যে। আপাতত রাদ ইমরানের দিকে তোত্তারচা নয়নে তাকিয়ে রয়েছে। রাদের আখিযুগল দেখে ইমরান ধারণা করে নিশ্চয় তিনি কোথায় ভুলত্রুটি করেছে। ইসানা রাদকে উপেক্ষা করে মুরাদের নিকট গমগমে আওয়াজ তুলে বলল, আমাদের সঙ্গেই কেন আপনাদের বসতে হল? চেয়ার টেবিলে কি অভাব পড়েছে? এই উত্তর রাদ ভালো দিতে পারবে। মুরাদ রাদকে দেখিয়ে বলল। রাদ কণ্ঠে মৃদু তেজ এনে বলল, মুরাদ তাকে মনে করিয়ে দে ফ্যাক্টরির নামটি। তিনি নিশ্চয় ভুলে গিয়েছেন। ভুলিনি,
ওনার বলে এখানেই যে বসতে হবে এটা কোন লজিক? জিজ্ঞেস করুন তাকে মুরাদ ভাইয়া। গলার আওয়াজ বাড়িয়ে বলল ইসানা। মুরাদ তাকে বল, টেবিলের ওপর নামটি পড়ে নিতে। তাহলে লজিক বুঝতে পারবে। ইমরানের পানে চেয়ে ফের বলল রাদ। ইমরান অসহায়ের মতো বাকহারা হয়ে দৃষ্টি নত রেখে বসে রয়েছে। ইসানা টেবিলের ওপর সিলমোহরে রাদের নাম লিখা দেখতে পেয়ে তেরেফুরে উঠে ক্যান্টিন ত্যাগ করল। রাদ ইসানার যাওয়া শেষ অবধি দেখে ইমরাদের কাঁধে হাত রেখে স্নান হেসে জিজ্ঞেস করে, গুড মর্নিং ইমরান সাহেব, আপনি ভালো আছেন? ইমরান ভীতিকর চোখে রাদের পানে চেয়ে ঠোঁটে হাসি প্রদান করে ওপর নিচ মাথা দুলায়। যার উত্তর হ্যাঁ। ইমরানের করুণ অবস্থা দেখে মুখ টিপে হাসে মুরাদ। বেচারার ওপর বড্ড মায়া হচ্ছে তার। অজান্তেই সব ঘটনা তার সামনেই ঘটছে, এসব না বোঝা অবুঝ সে। তবে ইসানার সঙ্গে তার একটি ঘনিষ্ঠ সম্পর্ক সেটা অনুমান করতে পেরেছে ইমরান। আকাশে নানা ধরনের পাখি উড়ে বেড়াচ্ছে। সূর্যের রং লাল থেকে কমলা রং ধারণ করেছে। কিছুক্ষণ বাদে সূর্য ডুবল বলে ঘনিয়ে আসছে রাত। দু বান্ধবী বেঞ্চের দু প্রান্তে বসে গালে হাত রেখে গভীর ভাবনায় মশগুল। কি করা যায়, কি করা যায় ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে এলো। পরিশেষে ইসানা বলল, গেলাম, আর ভাবতে হবে না। তাহলে কি করবি ভাবলি? কি করব? সহ্য করতে হবে। তাই কর, চল উঠি এলা, আয়ে। পার্ক থেকে বেরিয়ে মেইন রাস্তায় এসে রিকশায় চড়ে জনে। 5টার দিকে দু বান্ধবী দেখা করতে রমনা পার্কে এসেছে। এখন ফিরে যাচ্ছে নিজ নিজ নীড়ে। প্রথমে সোহানাকে নামিয়ে তবেই বাড়িতে ফিরে সে। রাত এখনও ফ্যাক্টরিতে। 3 দিন বন্ধ দেওয়ায় কাজের চাপ অনেকটা বেশি বৃদ্ধি পেয়েছে। তাই আসতেও লেট হবে। ইসানা বাড়ি ফিরে টাইসনকে খাবার দিয়ে রান্নার কাজ শেষ করে। তখন ঘড়িয়ে 10টা বেজে 35 মিনিট। খাবার খেয়ে রাদের জন্য খাবার টেবিলে রেখে দেয়। সঙ্গে ছোট্ট চিরকুটও রাখল। টাইসনের সঙ্গে কথা বলতে বলতে ঘুমিয়ে যায়। 12টা নাগাদ রাত বাড়ি ফিরে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করল। ইসানার রুমের দিকে একবার তাকিয়ে নিজের রুমের দিকে অগ্রসর হল। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে টেবিলের ওপর নজর পড়ে চিরকুটটি তুলে নিয়ে পড়ল, খাবার বেড়ে রেখেছি, নিজ দায়িত্বে খেয়ে নিবেন। তার মানে আপনার সঙ্গে এখন আর দেখা হচ্ছে না, বিড়বিড় করে আওরাল রাদ। সকালে ইসানাকে সঙ্গে নিয়ে ডংবং নামের একটি ফ্যাক্টরিতে আসে রাদ। দূরে দাঁড়িয়ে গাড়ি থেকে রাদ ও ইসানাকে নামতে দেখে ইভান মুখে মাস্ক পরে নেয়। কাল ইভানের ইমেইল পেয়ে রাদ কাপড় সচক্ষে দেখতে এসেছে। পুরো ফ্যাক্টরি ইসানাকে সঙ্গে নিয়ে ঘুরে ফিরে দেখে। ছোটখাটোর মধ্যে হলেও ফ্যাক্টরির পরিবেশ রাদের মনে ধরে। কাপড়ের মানও যথেষ্ট ভালো ছিল। তাই রাত ডিল কনফার্ম করে সেখান থেকে বিদায় নেয়। ম্যানেজার ইভানের ওপর খুশি হয়ে সহকারী অ্যাসিস্ট্যান্ট বানায়। স্যালারিও বাড়িয়ে ধরেন। ইভান এতে খুশি হয় এবং কাপড় ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত নিজেকে লুকিয়ে রাখবেন বলে সিদ্ধান্ত নেয়। ফ্যাক্টরিতে ফেরার পথে মাঝ রাস্তায় রেড সিগন্যালের জন্য গাড়ি থামে। ফুটপাতে একটি ছোট্ট ছেলেকে গোলাপ ফুল বিক্রি করতে দেখে রাদ ইশারায় ডাক দেয়। ছেলেটি রাদের গাড়ির কাছে আসতেই হাতের সব গোলাপগুলো কিনে নেয়। পুরো দৃশ্য ইসানা আর চোখে দেখেছে। রাদ গোলাপের সুগন্ধ নিয়ে ইসানার দিকে এগিয়ে ধরে বলল, ফর ইউ। ইসানা সরু চোখে তাকিয়ে বলল, নো নিড। তাহলে আর কি করার, লিসাকে দিয়ে দেব। দু কাঁধ নাচিয়ে বলল রাদ। ইসানা তার কথায় পাত্তা দেয় না। ফ্যাক্টরিতে এসে ইসানার সামনেই লিসাকে ফুলগুলো দেয়। লিসা খুশি হয়ে নেয়, তবে টেরা চোখে তাকিয়ে বলে, মনে হচ্ছে কারো রিজেক্ট করা ফুল আমাকে দিয়েছ, রাইট? রাদ আহাম্মক হয়ে যায়। ইসানা ঠোঁট উল্টে হেসে ফেলে। রাদ সেটা দেখে রাগান্বিত স্বরে বলল, রিজেক্ট করা জিনিসের মূল্য অনেক, আর সেটা আমি ক্যারে নিতে একটু বেশিই পছন্দ করি। নিও, তবে দেখিও কাটা যেন না লাগে হাতে। বলার জন্য থ্যাঙ্কস। লিসা প্রত্যুত্তরে মৃদু হাসি প্রদান করে চলে যায়। পাশ থেকে ইসানাও চলে যেতে নিলে রাত ভাবলেশীন কণ্ঠে বলে উঠে, মিস সানা, সত্যিই আমি রিজেক্ট করা জিনিস ক্যারে নিতে অনেক বেশি পছন্দ করি। ইসানা পিছনে ফিরে কাঠকণ্ঠে বলল, রিজেক্ট করা জিনিস সব সময় ভালো হয় না। ভালো খারাপ দুইটাই আমার পছন্দ। নজর যখন পড়েছে তখন সেটাই চাই আমার। তর্কবিতর্ক পছন্দ নয় দেখে ইসানা পাল্টা কথা বলল না। প্রস্থান করল। নিজের কেবিনে এসে হাত দিয়ে কপাল চেপে ধরে। রাত চেয়ার দুলিয়ে মনিটরে ইসানাকে দেখছে। ক্ষণে ক্ষণে তাকে পাবার আক্ষেপ তীব্রভাবে বৃদ্ধি পাচ্ছে তার। জিদ্দি হয়ে উঠছে হৃদয়ে। পরদিন, কি ব্যাপার হঠাৎ জরুরি তলব দিলে যে? চেয়ার টেনে বসতে বসতে বলল মুরাদ। কি হচ্ছে এসব?
তোমরা কি শুরু করলে? সোহানা বিরক্ত হয়ে মুরাদকে প্রশ্ন করল। আমি কি করেছি? সব তো রাদেই করছে। এমন ফালতু কাজ করা বন্ধ করতে বলো তাকে। কি করা যায় বলো তো? আমি তোমার বিষয়টি সহজে মেনে নেইনি। তেমনি ইসানাও মানবে না। ওকে বাধ্য করতে হবে। মানে বলতে চাইছ র জ ব র দ স্তি। তেমনি বলা যায়, কেননা ইসানা রাদের চালচলন, ব্যবহারে বুঝতে পেরেছে সব। ও কিছুতেই মেনে নিবে না রাদকে। হেই, কি বলছ? ও তো আজ ইসানাকে প্রপোজ করবে ভাবছে। ও আট! অবাক হয়ে যায় সোহানা। হ্যাঁ, বুফে কিনেছে গোলাপের। দ্রুত কল দিয়ে না করো মুরাদ। ইসানা এবার সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাবে একেবারের জন্য। উত্তেজিত হয়ে বলল। মুরাদ ফোন পকেট থেকে বের করে রাতকে কল দেয়। কিন্তু ফোন পিক করে না। আরও দুবার দেয়। এবারও ফোন রিসিভ করে না। সোহানা উত্তেজিত হয়ে জানতে চাইল, কোথায় প্রপোজ করবে? ফ্যাক্টরির ছাদে ডেকোরেশন করা হয়েছে। কখন করবে? লাঞ্চ টাইমে। চলো তাড়াতাড়ি ফ্যাক্টরিতে। করুক না প্রপোজ। কতদিন আর চাপিয়ে রাখবে? তুমি বুঝতে পারছো না কেন মুরাদ? ইসানা মেনে নিবে না, ওকে বাধ্য করাতে হবে। সেটা কিভাবে? আগে তুমি চলো। ঠেলতে ঠেলতে মুরাদকে গাড়িয়ে উঠায় সোহানা। একত্রে ফ্যাক্টরিতে পৌঁছে লিফট বেয়ে উপরে উঠতে আরম্ভ করে। হঠাৎ রাত ইসানাকে ছাদে ডাকার কারণে সে বেশ বিরক্ত হয়। পা রাখতেই চোখ ছানাবড়া হয়ে যায়। এত সুন্দর ডেকোরেশন দেখে মুগ্ধ হয় ইসানা। তবে সে অবাকও হয়। বলাকোয়া বিহীন এত সুন্দর করে কেনই বা ডেকোরেশন করা হলো? আশেপাশে ফুলের সুবাস এতটাই তীব্র ছিল যেন মনে হচ্ছে সে কোনো ফুলের বাগানে ভ্রমণ করতে এসেছে। আরও কয়েক পা এগোতেই মুখোমুখি হল প্রত্যাশিত এক মুখশ্রীর। কপালে ভাঁজ এলো কিঞ্চিত। রাদের ভাবভঙ্গি স্বাভাবিক থেকেও অনেক বেশি অস্বাভাবিক লাগছে। চেহারা দেখে সুবিধাজনক ঠেকেছে না। হাত পিছনে রাখা। নিশ্চয় হাতে কিছু রয়েছে, তীব্র অনুমান ইসানার। রাত কদম সামনে এসে হাঁটু গেড়ে বসে পিছন থেকে বুফে ও আংটির রিং এগিয়ে দিয়ে বলল, আমি কবি নই কোনো পুরানো প্রেমিক। ভূমিকা করে বলার যোগ্যতাও আমার নেই। শুধু ছোট্ট 3টি শব্দ বলবো, আই লাভ ইউ। আই লাভ ইউ এ লট। ইউ লাভ মি। ইসানার হৃদয় জুড়ে এক তীব্র কাঁপুনি অনুভব হয়। আকস্মিকতায় সে বিস্ময় কর্তব্যবিমূঢ় হয়ে গেছে। আংটি ও বুফের দিকে তাকালো। পরপরই নজর রাদের চোখের পানে নিক্ষেপ করে। নিজেকে স্বাভাবিক করে তেজি স্বরে বলল, অসম্ভব। আমি আপনাকে ভালোবাসি না। না কখনো ভালোবাসব। নেক্সট টাইম ভালোবাসা প্রকাশ করলে জব ছাড়তে বাধ্য হব। চলে যাওয়া ধরলে রাত উঠে দাঁড়িয়ে কণ্ঠে প্রখরতা এনে বলল, দাঁড়ান। আপনাকে আমি কাল বলেছি রিজেক্ট করা জিনিসের ওপর ঝোঁক আমার তীব্র। আপনাকে পাওয়ার আক্ষেপ আরও 10 গুণ বেড়ে গেল। প্রস্তুত থাকবেন আমার হবার জন্য। লাস্টের বাক্যটুকু মুরাদ ও সোহানা এসে শুনতে পায়। ইসানা ওদের দেখে এক প্রকার ছাদ থেকে ছুটে পালায়। সোহানা ইসানার পিছু নেয়। মুরাদ রাদের নিকট এগিয়ে আসতে নিলে রাত বুকে ফেলে তীব্র ক্রোধে শক্ত হাতে আংটির বাক্স মুঠোবন্দি করে হাঁটা ধরে। মুরাদ থেমে যায়। ইসানা ফ্যাক্টরি থেকে বেরিয়ে সোজা বাড়ি চলে আসে। সোহানা পিছু নিলে কোরা গলায় নিষেধাজ্ঞা আরোপ করে। বাড়িতে এসে কাপড়চোপড় গুছিয়ে মামা বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়। ক্ষণে ক্ষণে রাদের প্রপোজাল তার চোখ জলে ঘোলা করে দিচ্ছে। নিজেকে সামলে বাড়ি থেকে বের হবার সময় টাইসনকে দেখে থামে। চোখের জলগুলো মুছে কোলে তুলে নেয়। রাদের জন্য ছোট একটি চিরকুট লিখে টাইসনের গলায় বেঁধে দেয়। চলে আসে মামাবাড়ি। এগ্রিমেন্টে সাইন না করলে জবটা আজ ইসানা ছেড়ে দিত। কিন্তু মামাতো বোনের বিয়ের জন্য তাকে বাধ্যতামূলক জবটি করতে হবে। কাল স্যালারি পেয়েছে। স্যালারির টাকা দিয়েই হলুদের অনুষ্ঠান হবে। কাল বাদে পরশু গায়ে হলুদ। মামা মামি, ভাই বোন রা খুশি হয় ইসানাকে দেখে। তাদের সঙ্গে আলাপনে ব্যস্ত হয়ে পড়ে ইসানা। এ প্রান্ত রাত তার কেবিনে এসে চেয়ারে চোখ বন্ধ করে হেলান দিয়ে বসল। মাথায় তার বিক্ষিপ্ত রাগ চওড়া হয়ে রয়েছে। মুরাদ কেবিনে প্রবেশ করার পর লিসা আসে। রাতকে জিদ্দিভাবে বসে থাকতে দেখে মুরাদকে ইশারায় জিজ্ঞেস করে কি হয়েছে। প্রপোজালের বিষয়টি লিসাও জানত। এতে তার আপত্তি ছিল না। মুরাদ লিসাকে কাছে ডেকে কানে কানে ওপরের ঘটনাটি জানায়। লিসা চোখ পিটপিট করে রাদের পানে তাকায়। এখন সে নিজেও নীরবতা পালন করছে মুরাদের ন্যায়। মুরাদের ফোনে কল আসে। সোহানার কল দেখে পিক করে কেবিন ত্যাগ করে। ইসানা আপু কোথায় গিয়েছে? বাড়ি গেছে। ওহ, রাদের কি খবর? প্রচণ্ড রেগে আছে। একা ছেড়ে দেও তাকে। আপনা আপনি ঠিক হয়ে যাবে। মনে তো হচ্ছে না। এখন কি করবে?
আমার তো মনে হয় না ইসানা রাদের প্রপোজাল কখনো মেনে নিবে। তাহলে তোমার বলা পদ্ধতি অবলম্বন করতে হবে। কি? জ, ব, র, দ, স্তি। সোহানা শুনে চুপ হয়ে রয়। পরক্ষণে মুখ খুলে, আন্টিকে জানাবে না? রাত 1টা নাগাদ বাড়ি ফিরে রাদকে দেখে টাইসন ছুঁড়ে আসলে ইগনোর করে রুমের দিকে এগোয়। টাইসন কিছুটা হতাশ হয়। রাত বিছানায় চিত হয়ে শুয়ে চোখ বুজল। টাইসন মাথার পাশে বসে। রাত চোখ খুলে তাকায়, টাইসনের গলায় কাগজের টুকরো দেখে হাতে নেয়। সেখানে লিখা ছিল, আমি মামা বাড়ি গেলাম, একদিন আগে যাওয়ার জন্য দুঃখিত। রাত কাগজটি পাশে ফেলে উঠে জামাকাপড় বদলে নেয়। টাইসনকে খাবার দিয়ে ইসানার ওড়নার টুকরোটি হাতে নেয়। বালিশে মাথা রেখে হাজারটা অভিযোগ করতে থাকে ইসানার বিরুদ্ধে। আমি কি দেখতে অসুন্দর? আমার কি অধিকার নেই ভালোবাসার? বয়সে ভেদাভেদ দেখে আপনি আমাকে রিজেক্ট করেছেন? শুনে রাখুন, এই রাদি আপনার জীবনের এক অংশ হবে। আপনি চাইলেও বাধা দিতে পারবেন না। লাস্টেরটুকু আওড়াতে আওড়াতে ঘুমিয়ে যায়। সকালে ঘুমহীন ফুলা ফুলা চোখ নিয়ে ইসানাকে ফুলের দোকানে অর্ডার কনফার্ম করতে আসতে হয়। সেখান থেকে ফিরার পথে রেহানা আনসারির সঙ্গে দেখা হয়। তাকে দেখা মাত্রই ইসানার দম বন্ধ হবার উপক্রম। ইসানাকে অনুরোধ করে গাড়িতে বসতে বলেন তিনি। তৎক্ষণাৎ না করতে পারল না বিধায় অজ্ঞত গাড়িতে উঠতে হয় তাকে। তার গাড়িতে করে ইসানা বাড়ি অবধি আসে। ইসানা পুরো রাস্তায় ভীতু হয়ে বসেছিল। কালকের ঘটনাটি তুলে না ধরে বসে এই ভয়ে চুপচাপ ছিল। কিন্তু এমনটি হয়নি। ইসানাকে এ বিষয় নিয়ে তিনি কিছু বলেনি। তার মানে বিষয়টি এখনও তার কাছে অজানা ভেবে ইসানা মৃদু নিঃশ্বাস নিল। ঘণ্টাখানেক হল বাড়ি পৌঁছেছে রেহানা আনসারি। রাত দৃষ্টি নত রেখে বিছানার ওপর বসে রয়েছে। পাশে টাইসন সহ মুরাদও ছিল। কাল রাতের ঘটনাটি লিসা তাকে জানিয়েছে। এজন্যই হঠাৎ আজ তার ঢাকাতে আসা। তিনি বেশ কিছুক্ষণ রাতকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করে দেখল। আগের তুলনায় ছেলের স্বাস্থ্যের পরিবর্তন ঘটেছে। আরও কিছুক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে শান্ত কণ্ঠে বলল, ইসানাকে প্রপোজ করার সাহস কিভাবে হয় তোমার? মনে রাখা উচিত ছিল ইসানা তোমার চেয়ে বয়সে বড় এবং ডিভোর্সি। রাত বিনাবাক্যে মায়ের কথা শুনছে। তিনি ফের বললেন, তোমার এ প্রপোজালে আমি আপত্তি না করে পারছি না রাত এবার মুখ খুলে দৃষ্টি অন্যদিকে ফেলে কাঠিন্য স্বরে বলল, আপনার আপত্তিতে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। আমার কথা বলা এখনও শেষ হয়নি। তেজি স্বরে শুধালেন তিনি। সারাদিন ভাবনায় মশগুল থাকা অবস্থায় দিন কাটে ইসানার। পুরো ভাবনার কেন্দ্রবিন্দু ছিল রেহানা আনসারিকে নিয়ে। তিনি বিষয়টি জেনেছেন কি না এটা নিয়েই বেশ চিন্তিত। হঠাৎ ঢাকায় আসার পিছনে নিশ্চয় কোনো কারণ রয়েছে। বাড়ি থেকে আসার পর থেকে রাত একবারও কল দেয়নি। নিজেও দেওয়ার সাহস দেখান না। কাপড় ডেলিভারি করা হয় কিছুক্ষণ আগে। রাত নিজের কেবিনে বসেছিল। মুরাদ ছুটে এসে রাতকে একটি গুরুত্বপূর্ণ বার্তা জানায়। যে ফ্যাক্টরি থেকে কাপড় ডেলিভারি করা হয়েছে সেই ফ্যাক্টরিতে ইভান সিনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসাবে জব করছে 3 দিন হল। রাদের আদলে রাগের আফা ফুটে উঠল। দাঁতে দাঁত পিষে বলল, তাকে আমার অফিসে ইনভাইট কর এক্ষুনি। আমি তার সঙ্গে কথা বলতে চাই সরাসরি। জাস্ট ওয়েট। আধা ঘণ্টা বাদে ইভান রাদের ফ্যাক্টরিতে হাজির হয়। কেবিনে পারমিশন নিয়ে প্রবেশ করে। আসতে পারি স্যার? রাত ইভানের গলার আওয়াজ শুনে গম্ভীর কণ্ঠে ভেতরে আসার নির্দেশ দেয়। ইভান এগিয়ে আসলে রাত উঠে দাঁড়িয়ে ডেস্কের এ প্রান্তে এসে টেবিলের ওপর বসে দাঁতমুখ খিচে বলল, নতুনে কোন ছক এঁকেছেন জানতে পারিনি। ইভান আহমেদ। ইভান ক্ষীণ হেসে জবাব দিল, মানুষ যদি একবার ভুল করে তাকে দ্বিতীয়বার কেউ সুযোগ দিতে চায় না। এতে ভালো হবার সুযোগ হয়ে ওঠে না সেই ব্যক্তির। আমি অন্যায় করেছি। অতীত ভুলে নতুনভাবে জীবনযাপন করতে চাই। আপনারা যদি আমার অতীত নিয়ে ঘাটাঘাটি করেন, মনে হয় না আমি আপনাদের নিকট ভালো হতে পারব কখনো। তার মানে আপনি বলতে চাইছেন এখন ভালো হয়ে গেছেন? মুরাদ অকপটে বলে উঠল, জি, চেষ্টা করছি। রাত এগিয়ে এলো তার নিকট। পকেটে এক হাত রেখে গুরুগম্ভীর গলায় বলল, আপনি ভালো হন বা খারাপ থাকেন তার খবর তো আমি নিয়েই ছাড়ব। তবে আমার প্রিয় জিনিসের ওপর নজর দিলে আপনাকে ছেড়ে দেওয়ার কোনো ওয়ে থাকবে না। ইসানার কথা বলছেন? সমস্যা নেই। আমি কোনো অধিকার নিয়ে ওর কাছে যাব না। শুধু আমাকে নিয়ে আগের ভুল ধারণাগুলো অন্তর থেকে মুছে ফেলুন। আর আশা করছি ডেলিভারি ক্যান্সেল করবেন না। আমার চেয়ে ফ্যাক্টরির বেশি লোকসান হবে। ইভানের শান্ত ভদ্র ব্যবহার দেখে রাদ ও মুরাদ জনে অবাক হয়।
মানুষ যে এত দ্রুত পরিবর্তন হতে পারে তার চাক্ষুষ সাক্ষী ইভান নিজে। জনের নীরবতা দেখে ইভান নিজ থেকে বলল, আর কিছু বলবেন? রাত উল্টো দিকে ঘুরে দাঁড়ায়। মুরাদ বলল, আপনি আসতে পারেন। ইভান বিনাবাক্য ব্যয় করে কেবিন ত্যাগ করল। রাত চেয়ারে বসে সংশয় বসে মুরাদের পানে চেয়ে বলল, জন লোক, কে নজর রাখতে বল তার ওপর। ওকে। রাত পেরিয়ে সকাল হল। নতুন এক দিনের সূচনা হয়। ইসানার কাজকর্ম শুরু হয়ে যায়। সীমার গায়ে হলুদের অনুষ্ঠান ছাদে করার সিদ্ধান্ত নেয় তারা। সেখানে ডেকোরেশন করার দায়ভার তার। 10টা বাজে তাদের আসতে বলা হলেও ডেকোরেশনের লোকরা 12টা নাগাদ উপস্থিত হয়। আপাতত প্লাস্টিকের ফুল দিয়ে ডেকোরেট করছে। বিকেলে তাজা ফুল লাগানো হবে। পরিপূর্ণভাবে সাজানো হলে ইসানা একটু স্বস্তি পায়। চেয়ার টেনে বসার পর টুং করে ফোনে মেসেজ আসে। সে ফোন হাতে নিয়ে চেক করল, মেসেজটি রাদের নাম্বার থেকে করা হয়েছে। সেখানে ছোট্ট করে লেখা ছিল, সরি। ইসানার আদলে তেমন পরিবর্তন দেখা যায় না। মিনিট কয়েক পর আবার মেসেজ আসল। সেই বার্তাতে লেখা ছিল, প্রপোজ করার জন্য নয়, রুর ব্যবহারের জন্য সরি। রাগে নাকের পাটা ফুলে উঠে তার। ফোন আনলক করে চুপচাপ বসে রয়। সন্ধ্যার দিকে মেহমানদের আনাগোনা শুরু হয়। ইতিমধ্যে সীমাও পার্লার থেকে চলে এসেছে। ওকে স্টেজে বসানো হয়। সুরভি খাতুন ইসানাকে স্টেজের বগল থেকে টেনে রুমে নিয়ে এলো। তিনি কিঞ্চিত রাগী কণ্ঠে বললেন, অবস্থা কি তোর? নিজের দিকে তাকিয়ে দেখ কি পরে আছিস তুই। মামি আমি ওর বড় বোন। তার কি সাজগোজ থাকে বলো? থাকে না, কে বলেছে? এক্ষুনি তৈরি হয়ে নে, বাকি কাজ মানিক দেখবে। মামি আমি চাই না সীমাকে হলুদ দিতে। ডিভোর্সি তো কি হয়েছে? সমাজের ভণ্ড রেওয়াজ আমি মানি না। আমাদের পরে তুই ওকে হলুদ দিবি। দেখব কে কি বলে। মামি, একটা কথাও শুনতে চাই না। বলতে বলতে ইসানাকে রুমের ভেতরে রেখে দরজা ভিড়িয়ে দেয়। ইসানা কিঞ্চিত বিপদে পড়ে সরু নিঃশ্বাস টেনে মামির আদেশ পালন করে। লাল ও হলুদ রং মিশ্রণ একটি গাউন পরিধান করল। চোখে মোটা কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক পরে ফ্রিজ থেকে একটি গোলাপ খোপায় গেঁথে নেয়। হঠাৎ সেখানে সোহানার আগমন ঘটে। ইসানাকে রেডি হতে দেখে হাসিমুখে এগিয়ে এসে বলল, গলা খালি খালি লাগছে। রাদের নেকলেসটি কোথায়? পরব না, অভিমানী স্বরে বলল। নিশ্চয় টলির ভেতরে। বলতে দেরি হলেও ইসানার টলি ঘাটতে সময় লাগে না। ওপরেই বাক্স সহ পেয়ে যায় নেকলেসটি। ইসানা নিষেধ করার পরও জোরপূর্বক নেকলেসটি গলায় পরিয়ে দেয়। একটি ছবি ক্লিক করে লুকিয়ে রাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করে সে। রাত তখন গাড়িতেই ছিল। মুরাদকে নিয়ে ইসানাদের মামাবাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে তারা। ইসানার ছবিটি দেখে রাত মৃদু হাসে। ছবিটি জুম করে অপলক নয়নে দেখে মন জুড়াচ্ছে। অদ্ভুত এক প্রশান্তি অনুভব করে তার হৃদমাঝারে।